আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে কি কথা বলছি। হঠাৎ করে আমাদের রজার খলিল বা নিরাপত্তা উপদেষ্টা, ওনাকে কেন ইউএসএতে ডাকা হয়েছে? তো এই বিষয়টাতে যাওয়ার আগে আমরা ছোটোখাটো দুই একটা বিষয় একটু আলোচনা করি। এটা অবশ্যই আপনারা সকলেই জানেন এবং আমার চেয়ে আরো ভালোই জানেন যে গতকাল রাতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ঢাকার ওপেন রাস্তায় গুলি করে নিধন করেছে। ওরাই বলছে যে জামাত শিবির। জানি না, হয়তো কাল পরশু হয়তো বলতে পারে যে না না না, এটা আওয়ামী লীগ করেছে। এছাড়াও জাকসু নির্বাচনে বিএনপি ভাইয়ের ভরাডুবি, এদিকে জামাত নেতা বা আমিরে জামাত উনি বলেছেন দেশ স্থিতিশীল না, নির্বাচনের পরিবেশ নেই। এরপরে আসছে রয়টার্সের একটা বিশাল নিউজ। রয়টার্স, বিবিসি সহ বাংলাদেশে অনেক পত্রিকায় করেছেন যে বাংলাদেশ কিনতে যাচ্ছে পাকিস্তান থেকে চীনের তৈরি বিশেষ যুদ্ধ বিমান। এই হচ্ছে যে গতকালকের আসলে মূল কাহিনী বা চিত্রনাট্য, আপনারা যেটাই বলেন, যে এই হচ্ছে যে মূলত অবস্থা গতকালকে, গতকাল সারা দিন সারা রাতে। তো আমাদের এই বিমান বাহিনী প্রধান অলরেডি পাকিস্তানে আছেন এবং উনি ওখান থেকে JF-17 যুদ্ধ বিমান কেনার জন্য একটা কথাবার্তা বলছেন, হয়তো চুক্তিও হয়ে গেছে বা হবে, এরকম কিছু একটা আছে। এর ভিতরে আমি আপনাদের তিন চারটা ভিডিওর আগে একবার বলেছিলাম যে তারেক জিয়া হয়তো নেক্সট টার্গেট। তখন অনেকে আমাকে বলেছেন, ভাই তারেক জিয়া আপনি নেক্সট টার্গেট কিভাবে বললেন? দেখেন, 5ই আগস্টের পর ব্যাপক হত্যা নির্যাতন চলেছে আওয়ামী লীগের উপরে। নির্যাতন করতে করতে এক পর্যায়ে এখন আর ইলেকশনও করতে দিবেন, সব কিছুই শেষ, অলরেডি নমিনেশন এই সেই হয়ে গেছে। এখন নমিনেশন জাস্ট বাছাই পর্ব শেষ হচ্ছে, ইলেকশন হবে 12 তারিখ। যদি আমি বিশ্বাস করি না ইলেকশন হবে বলে, এবং আমার মতো অনেকেই বিশ্বাস করেন না। তারপরে ইলেকশনের সব কিছু চলছে। তো এর ভিতরে আপনি জামাতের যদি একটু কিছু খেয়াল করেন তাহলে দেখবেন যে জামাতে ইসলাম প্রথমে নিজেরা করবে, 300 আসনে প্রার্থী দিবে, এরপর আবার এনসিপি নিল, এনসিপির বলা হলো যে 30 আসন, 30টা আসন দিবে। গতকালকে আবার ওনাদের ওই যে তাহের, যে 50 লক্ষ গাজবাতুলহীন, সে বললো যে 10 আসন সর্বোচ্চ দেওয়া যায়, তার এর বেশি না। 30 আসন কে বলছে আপনাদেরকে? এরপরে আবার ওনারা যায় বিএনপির সাথে দেখা করছেন, করে বলছেন যে নির্বাচনের হইলে যেই জিতবে আমরা সকলে মিলে বসে একটা সরকার করব, মানে আমরা হালুয়া রুটির ভাগে যাব। এরপরে সম্ভবত ওখানে তারেক জিয়ার সাথে মনে হয় বৈঠকটাই খুব একটা সফল হতে পারেননি। না পারার কারণে ওনারা আইসা এইবার বলতেছেন যে নির্বাচনের পরিবেশ নেই। তো ওই যে বলছে হাদির কথাটা, যে তারেক জিয়ার নেক্সট টার্গেট কিনা, দেখেন ইলেকশনটা যাতে না হয় এই জন্য কিন্তু হাদিরা মারাইছে জামাতে ইসলাম। যে হাদিকে প্রথমে ওরাই বানাইছে এইরকম প্রমিনেন্ট ফিগারের মতো, যে সাউয়া মাউয়া চিরাফেল, যেইখানে অমুক তমুক, টিনের সালে কাউয়া তারেক আমার ডট ডট, এগুলো বইলে টলে হাদিকে এমন এক লাইমলাইটে আনছে যে হাদি হচ্ছে যে পৃথিবীর সারা ভারত বিদ্বেষী। তারে ফালাই দিলে ভারত বিদ্বেষীটা উস্কায় দেওয়া যাবে, তারে ফালাই দিলে আন্দোলন চলবে। এখন কইতেছে আজকে 23 দিন হয়ে গেল, এখন হাদি হত্যার বিচার হইল না, ইলেকশন হইতে পারবে না, শাহবাগ দখল, এই সেই। তো পৃথিবীর কোন জায়গায় 23 দিনে বা ইয়ে হয় কি হত্যার বিচার হয় বা হত্যাকারী ধরা যায়, কিন্তু হত্যার বিচার এটা কই? আর হত্যাকারী তো জামাত, জামাতই করছে হত্যা। হ্যাঁ, ভিতরে জামাত নিজের কাছেই লুকিয়ে রাখছে, এখানে কার কি করার আছে? এইগুলোই যখন চলতেছে, এর ভিতরে আজকে আবার আরেকটা মজার কাহিনী। তারা কি বলছে যে একজন ব্যক্তিকেই চরম নিরাপত্তা দিতেছে এইটার সরকার, সেদিকে ঘুরে, মানে তারেকের SSF এর নিরাপত্তা। তো তারেক তো আগেই জানতো, ইংল্যান্ড থাকতেই জানতো যে বাংলাদেশে গেলে জামাতই তারে মাইরা ফেলাবে। এই জন্যই সে এতদিন যায় না। পরে ইন্ডিয়ার সাথে কথা হয়েছে,
তো ইন্ডিয়া বলছে না, তুমি যাও, আমরা তোমাকে গোয়েন্দা তথ্য দিব, সরকারকে গোয়েন্দা তথ্য দিব, তোমাকে যাতে বাঁচাই রাখা যায়। এরপর উনি আসলেন, এসএসএফ নিরাপত্তা, আর্মি, বিডিআর, পুলিশ সব নিরাপত্তায় উনি পাইলেন। এইটা এখন আবার জামাতের সহ্য হইতেছে না। হ্যাঁ, আপনারা যদি চিন্তা করেন যে 2008 সালে যেমন শেখ হাসিনারে এসএসএফ এর নিরাপত্তা দিয়ে খালেদা জিয়াকে দিছিল, দুই দলকেই দিছিল, এবার তো আওয়ামী লীগ নাই। তো এখন তারেকরে দিছে, এই জন্য জামাতরে দিতে হবে, এরকম তো কোনো চরিত্র নেই। আর পুলিশ প্রশাসন বলেন আর এই ইন্ট্রিম বদমাইশগুলা বলেন, সবাই জানে যে না, হত্যা, মার্ডার, খুন যা করবে এই জমাইত্যার গোষ্ঠীটাই করবে। সুতরাং এখন সেই হিসাবে আছে, এখন ওদের এই প্ল্যান যে এত কিছু সব কিছু হ্যান হইছে ত্যান হইছে, তারেক থাকতা, তারেকের পক্ষে মনে হয় চলে যেতেছে, ব্যালেট মনে হয় পুলিশে মাইরা দিবে, এটা কোনো নির্বাচন নয়। এটা হচ্ছে যে ভাই নির্বাচন করিস না, আমরা যেহেতু এখনো 71-এর উপরে 24কে আনতারি নেই, এবং আমরা যেহেতু এই মতো ক্ষমতা যেতে পারবো না, শুধু তুইও যেতে পারবো, প্রয়োজনে তারিখকেও বাইরে ফেলাবে। এটা তাদের প্ল্যান। এই প্ল্যান যখন তারা চালাইতেছে, এর ভিতরে ওই যে মোস্তাফিজ খোস্তাফিজ নেওয়া লাগলো খেলায়। আচ্ছা, এখন গোদরসা আমরা ইয়েতে যাবো না, কই ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো না, টি-20, আমাদের নিরাপত্তার অভাব। কয় যে মোস্তাফিজের নিরাপত্তা দিতে পারো নাই, আমাদের পুরা টিম গেলে নিরাপত্তা দিতে পারো না। আসলে এগুলো হচ্ছে যে ফাউল। আইসিসি বলছে তোমরা না আসলে তোমাদের পয়েন্ট কাটা যাবে, হ্যান হবে ত্যান হবে। এরপর আজকে ওনারা বইলা দিছেন সরাসরি, আমরা খেলতে যাব না। কথা হচ্ছে ভাই, তোরা খেলতে যাবি না, এটা তো 12 তারিখের পরে, 12 তারিখ যেই যারা জিতবে তারা পরে সিদ্ধান্ত নেবে, তোরা কে নেওয়ার আকবরাইয়া। এগুলো হচ্ছে সব আসলে ওই যে নির্বাচন বানচাল, ক্ষমতা আরো দীর্ঘায়িত করার একটা পুরানো কৌশল। এবার আসে যে খলিল সাহেবকে কেন ইউএসএ তে ডাকা হইলেন। আসলে খলিল সাহেবকে অন্য কিছুর জন্য ডাকা হয়নি। বাংলাদেশ ভারতের সাথে মারামারি করবে নাকি বাংলাদেশ এই আপনার পাকিস্তানের লগে কাপড় তুলা দিবে, এগুলা নিয়ে আমেরিকার কোনো চিন্তা নাই। আমেরিকার অ্যাম্বাসেডার আসছে 11 তারিখ বা 12 তারিখ, এবং সেই হিসাবে আমেরিকা এখন তাদেরকে ডাকছে। কারণ হচ্ছে ওই যে গত 2 দিন আগে ওনারা যে চায়নার ফ্লাইট কিনবে, F-17, সেইটা নিয়ে এখন লাগছে আমেরিকার মাইন্ডে। কথা হচ্ছে তুমি ওই বিমান কেন কিনবে, তুমি প্রয়োজনে আমার থেকে কিনো, ইউরোপ থেকে কিনো, চায়না থেকে কিনো, কারণ আমেরিকার প্রধান শত্রু আবার চায়না। চায়নার বিমান কিনতে পারবে না, প্রয়োজনে আমি তোমার F-16 দিব, আরও কিছু দেবো, তুমি এগুলা কিনবা, কিন্তু এই বিমান কিনবা কেন। এটি হচ্ছে মূল কাহিনী, যে চায়নার কাছে তুমি আর যা বেচা দিবা দিবা, পাশা বেচা দিতে পারতা না, চায়নার কাছ থেকে কিনতে পারতা না। আর চায়না তো সে আনা, চায়না নিজে বেছে না, চায়না পাকিস্তানের দিয়ে বেছে, মানে আমরা। আর এই বিমানগুলো হচ্ছে মূল কাঠামো, মূল যত মেশিনারি আছে সব চায়নার, শুধুমাত্র উপরের খোল। বাংলাদেশে যেমন বাসের খোলা বানায়, এই খোল বানাইতেছে পাইকারা, বানাইয়া এটা এখন বাংলাদেশের কাছে বেচবে। তো বেচলে এখানে পাকিস্তানের লাভ, প্রচুর লাভ, ওদের ইকোনমি দাঁড়ায়া যাবে এইসব। আর এইটা নিয়ে আসলে মূলত আমেরিকার মাথায় ঢুকছে। যদিও এখন আজকে আপনার বিভিন্ন পত্রিকায় দেখবেন যে ওরা বলা শুরু করবে অলরেডি, বা শুরু করেও দিছে অলরেডি, হয়তো কিছু কিছু নিউজও দেখতেছি, যে না, আমাদের মেজর খলিল যাইতেছে, যে ওখানে যাইয়া ডোনাল্ড ট্রাম্প হয়তো একটা হুমকি দিবে, যে কি ব্যাপার, প্রথমে আপনার ট্যারিফ নিয়ে আমাদের লগে বাড়াবাড়ি করলেন, এখন আবার আমাদের এই ভিসার জন্য আপনার 18 লাখ টাকা জমা দিতে হবে, এগুলা নিয়ে একটা ফাইটিং করতে নাকি আমাদের মেজর জেনারেল, বিশিষ্ট উপদেষ্টা খলিল্লা নাকি যাইতেছেন আমেরিকাতে। কিন্তু আসলে না, খলিল্লাকে সরাসরি ডাকাইছে, কারণ খলিল্লা অলরেডি 3 দিন যাবৎ দুবাই বসে রয়েছে। সেইখান থেকে তারে ডাকানো হয়েছে যে তুমি এদিকে আসো পাপা, তোমার সাথে কথা বলবো। ডোনাল্ড তো পাগলা চোদা মানুষ, জানেনি, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তুলিয়া লইয়া গেছে, ওই গ্রিনল্যান্ড এখন খাইয়া দিব কইতেছে। এর কথা হচ্ছে ভাই, আমি যেটা কই, এটা ব্যবসা সব আমার লয়ে করবা, তোমরা অন্য কোনো দেশের লয়ে করতে পারবে না। এটাই হচ্ছে যে মূল কথা। সেটা আজকে কথাটা না বললো, 2 দিন পর হইলো এই রিপোর্টটা পাবেন। আপনি কি ভাবতে পারেন যে কখন আপনি দেখেন যে ছেলেটা বললো যে সন্তোষ নামের যে পুলিশ তাকে পুড়িয়ে মেরে ফেললো হবিগঞ্জে, থানা পুড়িয়ে দিল, বলার পরেও তাকে তো ধরলোই না। আমরা যখন ইউটিউবে ফেসবুকে লেখালেখি করলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে চিৎকার চেঁচামেচি শুরু করলাম, তাকে দায় সারা গোছের একটা গ্রেপ্তার দেখালো। গ্রেপ্তার দেখাই কি করলো, সে ভি সাইন দেখিয়ে একটা খুনি, আত্মস্বীকৃত খুনি,
ভি সাইন দেখিয়ে পরের দিন সকালবেলায় জামাই আদরে তাকে জামিন দেওয়া হলো। আমরা কি দেখলাম? সুরভি নামের আরেক চাঁদাবাজ মহিলা সন্ত্রাসী, এই জুলাই জঙ্গি, তাকে ধরে এনে আবার ছেড়ে দেওয়া হলো। মানে কত যে নাটক আমরা দেখতেছি। কিন্তু আমরা চিন্ময় কৃষ্ণ দাসকে আমরা মুক্তি দিতে দেখলাম না, জামিন দিতে দেখলাম না। বরং তার মামলার উপরে মামলা, মামলার উপরে মামলা। এমনকি তার উকিল যদি কেউ হয় তাকেও মারবে বলে ঘোষণা দিয়েছে। যার জন্যে রবীন্দ্র ঘোষ তার পক্ষে আর দাঁড়াতে পারেন নাই বা কোনো উকিল দাঁড়াচ্ছে না। এইখানে প্রকাশ্য যে দিবালোকে বলে খুন করেছে স্বীকৃতি আত্মস্বীকৃত খুনি, তার কোনো সমস্যা হয় না। কিন্তু মিথ্যা মামলায় আপনি যাকে দিবেন তার নামে মামলার উপর মামলা দিবেন, তার উকিলও নিতে দিবেন না। এই হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ। সংখ্যালঘুদের উপরে যে বাংলাদেশে নির্যাতন চলতেছে এটা পূর্ব পরিকল্পিত। এটা ৪৭-এর প্ল্যান। এটার প্ল্যান আজকে না। এই ৪৭ থেকে ২০২৪, ২৫, ২৬ যাই বলেন এগুলো সব মাস্টার প্ল্যানের অংশ। এই উপমহাদেশে পাকিস্তান যখন তারা কায়েম করে নিয়েছে, পাকিস্তান কায়েম করার পরে বাংলাদেশ যদিও মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি সেকুলার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু সেই সেকুলার রাষ্ট্রটিকে যে কোনো মূল্যে ইসলামী রাষ্ট্রে পরিণত করার একটা পায়তারা চলতেছে। তাই সনাতনীদের বা শুধু হিন্দু না, কোনো সংখ্যালঘুকে এই দেশে থাকতে দেওয়া হবে না। এটা আপনি নিশ্চিত থাকেন। এমনকি আওয়ামী লীগও যদি ক্ষমতায় আসে, তবু আপনি বাংলাদেশে সংখ্যালঘুদের এইভাবে যদি কোনো দেশ চলতে থাকে, সংখ্যালঘুদের আপনি রক্ষা করতে পারবেন না। এদের জাদুঘরে রাখতে হবে। জাদুঘরে গিয়ে দেখতে হবে যে বাংলাদেশে একদা সংখ্যালঘু ছিল। তাদের মূর্তি বানিয়ে তাও দিবে না, কারণ মূর্তি বানানো তখন আরো হারাম, নিষিদ্ধ করে জাদুঘরেই রাখতে দিবেন না তারা। আমরা দেখেছি যেই জাতি ইন্দিরা গান্ধী মেমোরিয়াল, ইন্দিরা গান্ধী স্মৃতি যে গ্রন্থাগার, সেটাকে পুড়ে ফেলে, যারা গ্রন্থাগার পুড়ে ফেলে তাদের কাছে পৃথিবীর কোনো কিছু নিরাপদ না, থাকতে পারে না। আর তো সনাতনীরা, আপনি যেটা বললেন, আপনি সুন্দর একটা নাম দিয়েছেন যে আমি আর মামু মুখোমুখি, এবার নির্বাচনে বাংলাদেশ যাবে কোন পথে? এটা নির্বাচনে বাংলাদেশ জাহান্নামের পথে যাবে, সোজা হিসাব। আমি আবারও বলি, আপনি নাম দিয়েছেন আমি আর মামু মুখোমুখি, এই নির্বাচনে বাংলাদেশ যাবে কোন পথে? সোজা মামু আর ভাগিনারা জাহান্নামের পথে যাবে। কোনো সন্দেহ আপনি ফেরাইতে পারবেন না। কারণ আপনি ইতিমধ্যেও জানেন যে জাতিসংঘের কি পর্যবেক্ষক দল আসবে না। তার মানে কি? তারা বুঝে ফেলছে যে এই ইউনূসের একবার এইখানে বসায় দিয়ে তারা যে দুর্নামের ভাগী হয়েছে, আবার এই নির্বাচনের মাধ্যমে পর্যবেক্ষক হয়ে এসে বদনামের ভাগী কিভাবে হয়? যেখানে ৫০% জনগণ অংশগ্রহণ করতেছে না, করতেছে না মানে কি? তাদের নির্বাচন করতে দিবে না। ডিক্লেয়ার্ড। আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, নৌকা মার্কা নিষিদ্ধ, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ। বাংলাদেশে ৩২ নাম্বার যেটা বাংলাদেশের পোস্ট কোড, সেটা ভেঙে ফেলা হয়েছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে। একবার না, যখনই রাগ ওঠে তখনই ভাঙতে মন চায়। সুরভির সাথে আম সুরভির সাথে আসিফের যদি ঝগড়া হয়, ভাঙতে যাবে ৩২ নাম্বার। জামাই শ্বশুর ঝগড়া হলে ভাঙতে যায় ৩২ নাম্বার। প্রেমিক প্রেমিকা রাগারাগি হলে ভাঙতে যায় ৩২ নাম্বার। ইউনূস কাকা এবং তার নাতিদের সাথে একটু যদি মনোমালিন্য হয়, ভাঙতে যায় ৩২ নাম্বার। মানে বাংলাদেশের ঘটনা যাই ঘটুক, ওই যে ব্রাজিলিয়ানদের কথা শুনেছি, এরা মনের দুঃখেও বিয়ার খায়, মনের সুখেও বিয়ার খায়। তো বাংলাদেশে এই মুহূর্তে যারা ক্ষমতায় আছে না, মানে ক্ষমতা দখল করেছে, তাদের ছেলা পেলা আন্ডা বাচ্চারা এদের মনের দুঃখেও কখনো ৩২ নাম্বার ভাঙতে যায়, যে এই ৩২ নাম্বার থেকে তো পাকিস্তান ভেঙে ফেলেছিল, সিনা তখন চিনচিন করে ব্যথা করে তখন ৩২ নাম্বার ভাঙতে যায়। আবার মনের সুখেও ৩২ নাম্বার ভাঙতে যায়। এরা এই কাজ করতেছে, এরা করতে দেন। তো বাংলাদেশে যে বললাম যে বাংলাদেশ এই নির্বাচনে বাংলাদেশ যাবে কোন পথে? সোজা সোজা জাহান্নামের চৌরাস্তার পথে, কোনো সন্দেহ নাই, কেউ ঠেকাইতে পারবেন না। এই বাংলাদেশের গন্তব্য দুইটা, একটা হলো আফগানিস্তান, একটা হলো পাকিস্তান। তা আফগানিস্তান আর পাকিস্তান মিলে ককটেল বানাইলে জাহান্নামের চৌরাস্তা হওয়া ছাড়া আর কিছুই থাকে না। কি বাদ থাকে? বাংলাদেশ হলো জাকাতিস্তান বানাবে, পাকিস্তান তো ভিখারিস্তান হয়েই আছে, আর আফগানিস্তানে তো মানুষ না খাইয়েই মরে। তো এগুলো ককটেল বানাইলে বাংলাদেশের কি পরিণতি হবে? তাই আপনি কোন পথে যে বলেছেন, আমার মনে হয় জাহান্নামের চৌরাস্তার পথেই যাবে, যেতে থাকুক। কিন্তু আমার ভাবির ছেলেরা, আমার ভাবির পোলারা, আমার এই জাতীয় ভাতিজারা যা শুরু করেছে, ইতিহাস তাদের মনে রাখবে। এমনিতেই তারা এমন সমস্ত শব্দ প্রয়োগ করেছে, যার ইতিহাস হয়ে গেছে তারা। কেউ জীবিত থেকে ইতিহাস, কেউ মরে গিয়ে ইতিহাস। মানে এরা বাইচে থাকলেও ইতিহাস, মরে গেলেও ইতিহাস, মরে গিয়ে আবার ফিরে আসলেও এরা ইতিহাস। এদের কোনো সমস্যা না, এরা কেউ পাতি আসে না, সব ইতিহাস হয়ে যায়। দোয়া করি আরো ইতিহাস হোক। ১২ তারিখের পরে আমার ভাতিজারা বেকার হয়ে যাইতেছে। তাই এই মামু ঘরের সাথে মুখোমুখি হইতে যায় ভাগিনারা বেকার হয়ে যাইতেছে। এই চিন্তায় তারা অস্থির। একবার বলে নির্বাচনের পরিবেশ ভালো না, আবার বলে নির্বাচন হতে দিবে না, আরেকবার বলে নির্বাচনে তারা ৩০০ আসনের মধ্যে ৪০০ আসন পেয়ে যাবে। মানে কখন যে কি বলে আর কি যে বলে না। এরা ভারতের 7 সিস্টার ভাঙতে গিয়ে এদের সিস্টারেরা দল থেকে চলে যাইতেছে। এদের ব্রাদারেরা কেউ বিএনপিতে, আরেক খালাতো ভাইয়ের আরেক খালাতো ব্রাদারেরা কেউ জামাতে, কেউ যাইতেছে আবার আরেক জোটে। মানে ধুলায় অন্ধকার। মানে বাংলাদেশে যে কি হচ্ছে, বাংলাদেশে এখন চলিতেছে এই ইলেকশনের সার্কাস। মানে ইউনূসের ইলেকশন সার্কাস চলতেছে। এই সার্কাস যে কতদিন চলবে তা আমরা জানি না। তবে নিশ্চিত থাকেন ১২ তারিখের পরে বাংলাদেশে একটা কিছু ঘটতে যাচ্ছে। সেটা নির্বাচন হইলেও ঘটবে,
না হলেও ঘটবে। আমরা যখন ইউটিউবে আমাদের বলা হয় আমরা নাকি ইউটিউব ভিউয়ার, ইউটিউব ব্যবসায়ী, আমরা নাকি এটা করে খাই। তো এখন আবার এই যে দেখেন নির্বাচন করবে সে টাকা চাইতেছে। এমনি ভুয়া ব্যারিস্টার নতুন ফাঁদ পাচ্ছে। কেউ চাঁদা নেয়, কেউ চাঁদা চায়। কিন্তু আমরা যদি এগুলো বলতে যাই তাহলে আমাদের দোষ হয়ে যাইতো। ব্যারিস্টার টাকলা পথ বলছে তো তার উপর তার একটা মারাত্মক সুন্দর একটা টাকলা কপাল আছে। কপালের সামনে একটা কালো স্টিকার আছে। সে চাঁদা চাইলে তো ওটা চাঁদা হয় না, ওটা হাদিয়া হয়ে যায়। সুতরাং এটা চাইতেই পারে। মানে এরা নিজেদের এমন হাস্যকর করে তুলেছে যে মানে কি বলবো আর। মানে বললামই তো যে বাংলাদেশে এখন নির্বাচনী সার্কাস চলতেছে, কমেডি চলতেছে। চলতে দেন। টাকলা ফুয়াদ তাদের একজন। করতেই থাকবে আর এটাই স্বাভাবিক। জি। ওরা তো এখন নিজের পোলাপান আকাম কুকাম করলে তো জিজ্ঞেস করতেই পারে যে আমার পোলারে শাসন করার আগে আমার কাছে অনুমতি নিও। তো কয়দিন এই চাপা চলবে? মানে কতটুকু স্বেচ্ছাচার, কতটুকু অবিচার, কত বড় ফ্যাসিস্ট হলে এই কথা বলতে পারে যে এরা কারা? মানে বাংলাদেশে একমাত্র সাংবিধানিকভাবে বাংলাদেশের প্রেসিডেন্ট ছাড়া কেউ আইনের ঊর্ধ্বে না, এমনকি প্রধানমন্ত্রীও না। প্রধানমন্ত্রী আইনের ঊর্ধ্বে না, শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে প্রধান বিচারপতি এবং আপনার প্রেসিডেন্টকে। এই দুইটা লোকেরকে ছাড় দেওয়া হয়েছে সাংবিধানিক ভাবে, যে এরা যতক্ষণ পদে থাকবে, মানে যতক্ষণ পদে থাকবে মানে পদের থেকে চলে গেলে আপনি মামলা মোকদ্দমা করতে পারবেন, বিষয়টা এরকম। তাইলে এরা কি সবাই সংবিধানের ঊর্ধ্বে উঠে গেল? ও কোন সংবিধানের কথা? এত সংবিধানই মানে না। এদের সংবিধান তো জুলাইয়ের ওই যে তালিবান সহায়কার অন্তত, অন্তত এরা এই সংবিধান এদের। মানে এই উপদেশটা কত নির্লজ্জ, বেহায়া। এরপরও দেখেন এখন এখন কি বলবে? এখন যারা বললো যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ কি কোনোদিন বলেছে যারা ছাত্রলীগ করে বা আওয়ামী লীগ করে তাদের ধরতে গেলে সরকার অনুমতি নিতে হবে? অথবা কি বলেছে যারা মুক্তিযোদ্ধা তারা যদি কোনো কিছু করে তাদের অ্যারেস্ট করা যাবে না? বলেছিল কোনোদিন? এই বাংলাদেশের ইতিহাসে কেউ বলে নাই। তো বাংলাদেশে যেখানে মুক্তিযোদ্ধারা আইনের ঊর্ধ্বে না, আর ওই জুলাই যোদ্ধা আমার শুক্রে শুক্রে 8 দিন আসছে আমার ভাবির পোলারা আইনের ঊর্ধ্বে উঠে গেল, এরা কি নবী রাসূল হয়ে গেল নাকি? নাকি আল্লাহ খোদা গড ভগবান হয়ে গেল? মনে হয় হয়ে গেছে। তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে এটা বলে? আর এই কথাতেই প্রতীয়মান হয় যে, এই কথাতেই প্রতীয়মান হয় যে আওয়ামী লীগের চাইতে আরে 100 গুণ বড় ফ্যাসিস্ট। 100 গুণ বড়। তার জন্য এই কথাটা বলতে পারছে যে আবার জুলাই আবার যোদ্ধা। এই জুলাই সন্ত্রাসীদের ধরতে সরকারের অনুমতি নিতে হবে। বাহ! বলিহারি আইন বাংলাদেশ। মানে কোন মানে আপনি কিন্তু এটা বিশ্বাস করেন। এটা যদি আপনি না বলে অন্য কেউ বলতেন বিশ্বাসই করতাম না। যে এরকম নির্বোধের মতো কথা বলতে পারে। এরা বলবেই তো, এরা মানে বাংলাদেশটাকে কোথায় গিয়ে এরা নামিয়ে নিয়েছে? যে কাউকে অ্যারেস্ট করতে গেলে সরকারের অনুমতি নিতে হবে। জুলাই যোদ্ধারা কি নবী রাসূল হয়ে গেল নাকি? বাপরে বাপ! মানে 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 হাসিও আসতেছে, রাগও উঠতেছে। কি বলবো বুঝে উঠতে পারতেছি না। এই তৌহিদ এইজন্য তো বললাম যে যার কাজ তারই সাজে, অন্য করলে ঝাঁঝর বাজে। এটা যেদিন আওয়ামী লীগ এসে বলবে না, মনে করেন এখন একটা প্রতি বিপ্লব হইলো। এই বিপ্লবের মধ্যে ক্ষমতা গেল, তখন আওয়ামী লীগ যখন বলবে, মনে করেন এরা জুলাই যোদ্ধা, মনে করেন আমরা তখন হয়ে যাব ডিসেম্বর যোদ্ধা। যে ডিসেম্বরের যোদ্ধাদের কেউ গ্রেফতার করতে পারবো না। তখন দেখবেন এই মিডিয়া, মসজিদ, মাদ্রাসা এর সমালোচনার একেবারে বন্যা বসায় দিবে। কিন্তু এখন আর কোনো বন্যা বসতেছে না। এখন এটা খুব ভালো লাগতেছে তাদের কাছে। এখন খুব ভালো লাগতেছে। মানে এই দেশে না বাংলাদেশের রাজনীতিটাকে এত ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেল। তবে এটা ভালো করেছে একটা কাজ। সেটা হলো আওয়ামী লীগ ভবিষ্যতে বড় স্বৈরাচার যাতে হইতে পারে সেই পথ খুলে দিয়ে গেল। মানে ওরা বলেছে না আওয়ামী লীগ স্বৈরাচার, আওয়ামী লীগ যাতে স্বৈরাচার হইতে পারে সকল পথ তারা খুলে দিয়েছে। যেমন তারা 32 নম্বর ভেঙে সেই পথ খুলে দিয়েছে যাতে 32 লাখ বাড়ি ভাঙতে পারে। যেমন তারা রেল জ্বালিয়ে দিয়ে বলেছে যে এগুলো জ্বালিয়ে দিয়েছে তাতে কি গুলি করে যাবে না, কারণ এটা জনগণের জান বড়। আওয়ামী লীগ ওই কথাটা আবার ভবিষ্যতে বলবে। তারপরে মনে করেন ছাত্রলীগের বা যুবলীগের বা কৃষক লীগের বা আরো যারা সংগঠন আছে তারা এসে যখন বলবে যে থানা জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, তাদের কিছু করা যাবে না, তখন কোন মুখে এদের কথা বলবে? তারা তো আজকে এগুলো বলেছে। মনে করেন আগামীতে কোন সরকার আসলো আর বললো যে ছাত্রলীগ মুক্তিযুদ্ধের পক্ষের কোন শক্তিকে, কোন বিপ্লবীকে অ্যারেস্ট করা যাবে না, তখন এরা কি বলবে? দেখবেন এদের তখন মুখে খই ফুটবে। আপনার কোন বামপন্থীদের কথা বলে প্রতিবাদ করতে দেখেছেন? আমি জানি না। আমি তো মূল ঘটনাই জানি না, আপনার কাছে শুনলাম। আমি জানি না তারা প্রতিবাদ করছে কিনা। আমি জানি প্রতিবাদ করবে না, এই মুরুদ তাদের নাই। বাংলাদেশে কোনো বুদ্ধিজীবীর মুরুদ নাই। এই তৌহিদ নামের অপদেষ্টার, এই মূর্খের, এই স্বেচ্ছাচারী, এই বদমাইশটার কথা প্রতিবাদ করার ক্ষমতা বাংলাদেশের কোনো বুদ্ধিজীবীর নাই। আমি জানি তারা করবেও না, কারণ তাদের কাছে মনে মনে খুব ভালো লাগতেছে। কারণ তাদের গণতন্ত্র, বাক স্বাধীনতা, ন্যায় বিচার, আইনের শাসন, সুশাসন, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, ফ্রিডম অফ ভয়েস, ফ্রিডম অফ চয়েস, সবকিছু তাদের দরকার হয় যখন কেবল আওয়ামী লীগ ক্ষমতায় থাকে। আওয়ামী লীগ যখন ক্ষমতার বাইরে চলে যায় তখন ওগুলো আর কিছুই দরকার পড়ে না। তার জন্য তৌহিদ নামক এই স্টুপিডটা এটা বলতে পারছে যে তথাকথিত এই জুলাই সন্ত্রাসীদের অ্যারেস্ট করার আগে তার অনুমতি নিতে হবে।
মানে এদের কি করে দেখ, এদেরকে নবী রাসূল হিসেবে ঘোষণা করে দেখ, যারা হলো বাংলাদেশি নবী রাসূল, তাহলে আরো সুবিধা হয়। তাহলে মোটামুটি আইনের শাসন তো মানে তাদের গ্রেপ্তার তো দরকার, তাদের চিন্তাও করতে পারবে না গ্রেপ্তার, এটা ঘোষণা করে দেখ, ঘোষণা করে দিতে বলেন। জি। 1 বছর আগে দেয়া অধ্যাপক ইউনূসের একটি অমোঘ বাণী ছিল, আমরা যাব না বিশ্বের কাছে, বিশ্ব আসবে আমাদের কাছে। তার 6 মাসের মধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যমে একটি শিরোনাম ছিল, ভিসার সংকটে বাংলাদেশ কিংবা কঠিন হয়ে পড়ছে বাংলাদেশিদের বিদেশ গমন। এরই মধ্যে বাণিজ্যের লক্ষ্মী বলে পরিচিত বাংলাকে বিদেশি বিনিয়োগকারীরা ভুলে গিয়েছে। উল্টো আরো অনেক দেশ বাংলাদেশি সবুজ পাসপোর্টের জন্য ভিসা কঠিন করেছে। এতদিন এ নিয়ে খুব বেশি ঘুম হারাম না হলেও ট্রাম্প প্রশাসনের নতুন ঘোষণা চিন্তায় ফেলে দিয়েছে। বাংলাদেশের সবুজ পাসপোর্ট দেখলে আসলেই কোনো দেশ ভিসা দিতে চাইবে তো? আমেরিকার নতুন সিদ্ধান্ত অনুযায়ী আমেরিকার ট্যুরিস্ট ভিসা চাইলে বাংলাদেশের সবুজ পাসপোর্ট এতটাই ধূসর হয়ে যায় যেটি ঠিক করতে আপনার লাগতে পারে 18 লাখ টাকা। সাথে বলা হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আমেরিকার 3 এয়ারপোর্ট ছাড়া অন্য কোনো এয়ারপোর্ট দিয়ে ঢোকা যাবে না। কূটনীতিকরা বলছেন এটি আসলে বাংলাদেশের পাসপোর্টের জন্য এক ধরনের গ্লোবাল আইসোলেশন বা বৈশ্বিক বিচ্ছিন্নতা। কারণ যেসব দেশের সাথে বাংলাদেশিদের আমেরিকা একই তালিকাভুক্ত করেছে সেসব দেশের অনেকগুলোতে এক সময় বাংলাদেশের সেনারা গিয়ে শান্তি স্থাপনে ভূমিকা রাখত, এমনকি এখনো রাখে। ওয়াশিংটন থেকে ব্রাসেলস আর আবুধাবি থেকে কুয়ালালামপুর সবখানি বাংলাদেশের জন্য দরজায় একের পর এক তালা ঝুলছে। এক সময় যে সবুজ পাসপোর্টের গায়ে উন্নয়নের রোল মডেল হওয়ার সিলমোহর লাগতো, আর সে পাসপোর্টের অধিকারী হওয়া মানে বিশ্বের বিভিন্ন দেশের ইমিগ্রেশন ডেস্কের চোখে একজন সম্ভাব্য ওভারস্টার বা সুবিধাভোগী বোঝা। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং দীর্ঘদিনের অভ্যন্তরীণ নীতিগত ব্যর্থতা, কূটনৈতিক অদূরদর্শিতা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নড়বড়ে শাসনের এক যৌথ ফলাফল বলেই মনে করছেন কূটনীতিকরা। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাম্প্রতিক ঘোষণাটি বাংলাদেশের মধ্যবিত্তের জন্য বজ্রপাতের মতো এসেছে। যারা ভাবতেন কষ্ট করে একবার আমেরিকার টুরিস্ট ভিসাটা ম্যানেজ করতে পারলেই কেল্লা ফতে, তাদের জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এক নতুন এন্ট্রি ফি চালু করেছে। একে বলা হচ্ছে ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম। এই প্রোগ্রামটি মূলত একটি গ্যারান্টি যেখানে আমেরিকা নিশ্চিত হতে চায় আপনি আমেরিকায় গিয়ে আবার সুবোধ বালকের মতো বাংলাদেশে ফিরে আসবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নতুন ভিসা নীতিকে সহজ ভাষায় বলা যায় আর্থিক ফিল্টার। নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশ সহ বিভিন্ন কিছু দেশের নাগরিকদের B1 বা ব্যবসায়িক এবং B2 বা পর্যটন ভিসা পেতে হলে এখন থেকে 5,000, 10,000 বা ক্ষেত্র বিশেষে $15,000 পর্যন্ত ভিসা বন্ড বা জামানত প্রদান করতে হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 18 লাখ টাকা পর্যন্ত পৌঁছে যায়। এই বন্ডের অঙ্ক নির্ধারণ করার সর্বময় ক্ষমতা দেয়া হয়েছে কাউন্সিলর অফিসারকে। আপনি যদি ইন্টারভিউতে গিয়ে খুব বেশি নার্ভাস হয়ে পড়েন অথবা আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখে যদি অফিসারের সন্দেহ হয় যে আপনি সেখানে গিয়ে কোনো মেক্সিকান রেস্তোরাঁয় থালা বাসন মাজা শুরু করবেন, তবে তিনি নির্দ্বিধায় আপনার ঘাড়ে $15,000 বন্ড চাপিয়ে দিবেন। এই টাকাটা জমা দিতে হবে মার্কিন ট্রেজারি অনলাইন প্ল্যাটফর্ম pay.gov এর মাধ্যমে। টাকা দেওয়ার পর যদি আপনি নির্দিষ্ট সময়ে দেশে ফিরে আসেন তবেই এই টাকা ফেরত পাবেন। তার মানে এই বন্ডটি কোনো অফেরতযোগ্য ফি নয়, এটি একটি রিফান্ডেবল জামানত। তবে যদি ভাবেন আমেরিকা গিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে যাবেন বা পলিটিক্যাল অ্যাসাইলাম বা আশ্রয় চাইবেন, তবে সেই 18 লাখ টাকা মার্কিন সরকারের লাভ, আর আপনার জন্য সেই টাকা জলে গেল। এই নিয়মটি বাংলাদেশের জন্য 2026 সালের 21শে জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে মোট 38টি দেশ তালিকায় অন্তর্ভুক্ত হলো। এসব দেশের বেশিরভাগই আফ্রিকার, তবে লাতিন আমেরিকা ও এশিয়ার কয়েকটি দেশও রয়েছে। নতুন নিয়মের ফলে অনেক নাগরিকের জন্যই এখন মার্কিন ভিসা পাওয়া অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়বে। শুধু ভিসার জন্য করা বন্ডই নয়, বাংলাদেশিরা এখন থেকে সব এয়ারপোর্ট দিয়ে আমেরিকায় ঢুকতে পারবে না, ঢুকতে পারবে মাত্র 3টি এয়ারপোর্ট দিয়ে। এগুলো হলো বোস্টন লোগান, জন এফ কেনেডি আর ওয়াশিংটন ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দর। দর্শক, যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশের উপর এমন খড়গগ্রস্ত হলো তার উত্তর লুকিয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের শেয়ার করা একটি তালিকায়। মাত্র 2 দিন আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে 120টি দেশের একটি তালিকা প্রকাশ করেন, যেখানে দেখানো হয়েছে কোন কোন দেশের মানুষ আমেরিকায় গিয়ে বেশি সরকারি সহায়তা বা ওয়েলফেয়ার নেয়।
রিপোর্টে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর 54.8%ই কোনো না কোনো ধরনের সরকারি সহায়তা নেয়। এই তালিকায় বাংলাদেশের অবস্থান 19তম। এই পরিসংখ্যানটি মার্কিন ভোটারদের মধ্যে এমন একটি ধারণা তৈরি করেছে যে বাংলাদেশিরা আমেরিকায় গিয়ে কর্মসংস্থানের চেয়ে রাষ্ট্রের উপর বোঝা হয়ে থাকতেই বেশি পছন্দ করে। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী 2000 সালে যেখানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশির সংখ্যা ছিল মাত্র 40,000, 2023 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 2,70,000-এ। জনসংখ্যা 569% বাড়লেও বাংলাদেশিদের গড় বার্ষিক আয় মাত্র $78,400, যেটি সামগ্রিক এশীয় গড় আয়ের প্রায় অর্ধেক। দারিদ্র্যের হার এশীয়দের মধ্যে যেখানে 10%, বাংলাদেশিদের ক্ষেত্রে তা 14%। এই অর্থনৈতিক দুর্বলতাই মূলত মার্কিন প্রশাসনের কঠোর সিদ্ধান্তের ভিত্তি হিসেবে কাজ করেছে। বাংলাদেশের প্রতিবেশী ভারতীয়রা যখন সিলিকন ভ্যালিতে রাজত্ব করছে এবং তাদের পরিবারগুলোর সাহায্য নেওয়ার হার তালিকায় নেই বললেই চলে, তখন বাংলাদেশিরা ফুড স্ট্যাম্প আর সরকারি বাসস্থানের লাইনে দাঁড়িয়ে আছে। এই ন্যারেটিভটাই আমেরিকাকে বাধ্য করেছে বাংলাদেশিদের জন্য 18 লাখ টাকার তালা ঝুলাতে। পিউ রিসার্চ সেন্টারের মতে বাংলাদেশিদের মধ্যে দারিদ্র্যের উচ্চ হার সম্ভবত এই পরনির্ভরশীলতার মূল কারণ। দর্শক, আমেরিকা 18 লাখ টাকা দাবি করে যখন ভিসা প্রক্রিয়া জটিল করে তুলছে, তার অনেক আগেই ইউরোপ আইন পাশ করে বাংলাদেশিদের জন্য অভিবাসন কঠোর করে তুলেছে। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ একটি অত্যন্ত কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা বাংলাদেশের নাগরিকদের জন্য ইউরোপের রাজনৈতিক আশ্রয়ের পথ প্রায় রুদ্ধ করে দিয়েছে। 2025 সালের 18 ডিসেম্বর ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারকেরা বাংলাদেশ সহ 7টি দেশকে নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করেছে, যেখানে নাগরিকদের সহজে আশ্রয় দেয়া হবে না। এই তালিকার অন্তর্ভুক্ত দেশগুলোর নাম হলো বাংলাদেশ, কলম্বিয়া, মিশর, ভারত, কসোভো, মরক্কো এবং তিউনিসিয়া। এখন থেকে বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন আর বছরের পর বছর ঝুলে থাকবে না। 12 সপ্তাহের মধ্যে ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে আবেদন নিষ্পত্তি করা হবে। যদিও মানবাধিকার সংস্থাগুলো যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। তারা বলছে এটি সত্যিকারের বিপদে পড়া মানুষের আশ্রয়ের সুযোগ সীমিত করে দেবে। দর্শক, আমেরিকা বা ইউরোপের তালা খোলা প্রক্রিয়াটা কঠিন হওয়ার আগেই বাংলাদেশিদের জন্য এশিয়ার অনেক দেশের ভিসা পাওয়া জটিল হয়ে গেছে। 2024 সালের 5 আগস্ট থেকে মেডিকেল ইস্যু ছাড়া ভারত ভিসা দিচ্ছে না বললেই চলে। ভারতের সাথে সম্পর্ক অবনতির পর থেকে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীদের, যারা দেশের বাইরে পড়তে যেতে ইচ্ছুক। যেমন পূর্ব ইউরোপের দেশগুলোর দূতাবাস নেই বাংলাদেশে। পূর্ব ইউরোপের দেশগুলোর ভিসা পেতে হলে ভারতে যেতে হয়, কারণ ভারতে সেই দেশগুলোর দূতাবাস আছে। আর ভিসার আবেদনের কাজ শেষ করতে সেখানে অন্তত 3 সপ্তাহ থাকতে হয়। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ায় ভিসা পেতে কমপক্ষে 3 বার ভারতে যেতে হয়, কারণ ওই দেশের ভিসার আবেদন করার পর শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা হয়। বাংলাদেশে পর্তুগাল, বুলগেরিয়া, রোমানিয়া, লিথুয়েনিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া সহ ইউরোপের বেশ কিছু দেশের দূতাবাস নেই। তাই সেই দেশগুলোতে পড়তে যেতে চাইলে শিক্ষার্থীদের প্রতিবেশী দেশ ভারতে গিয়ে ভিসা সাক্ষাৎকার দিতে হয়। ভারতের বিকল্প হিসেবে ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামের দূতাবাস থেকে কিছু দেশের ভিসা আবেদনের ব্যবস্থা করা হলেও এই 2 দেশের ভিসাও বাংলাদেশিদের জন্য সীমিত হয়ে গেছে। বাংলাদেশ প্রতিদিনের এক রিপোর্টে বলা হয়েছে 2024 সালের ডিসেম্বরে ভারতের ভিসা সীমিত থাকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে অন্য দেশে সরাতে কূটনীতিকদের অনুরোধ জানিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা। 3 মাস পর মার্চ মাসে ঢাকা থেকে 9টি দেশের ভিসা প্রক্রিয়া শুরু হয়, কিন্তু সেই দেশগুলো থেকে ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা আরো বেড়েছে। দর্শক, এশিয়ার ছোট ছোট দেশগুলো এখন বাংলাদেশের পাসপোর্ট দেখলে আটকে উঠছে। 2025 সালের জানুয়ারি থেকে টুরিস্ট ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ রেখেছে ভিয়েতনাম। এর কারণ হচ্ছে দেশটির অভিযোগ, পর্যটক হিসেবে গিয়ে অনেকে আর বাংলাদেশে ফেরেনি। মানব পাচারের রুট হিসেবে ব্যবহৃত হওয়ার ভয়ে অন অ্যারাইভাল ভিসা বন্ধ রেখেছে ইন্দোনেশিয়া। থাইল্যান্ডে আগে ই ভিসা হতো 5 দিনে, এখন লাগে 50 দিন। সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে দিনে মাত্র 30 থেকে 50 জনকে ভিসা দেওয়া হচ্ছে। ওমান 2023 সাল থেকে শ্রমিক নেওয়া বন্ধ করেছে, আর মালয়েশিয়ার বাজারও বর্তমানে বন্ধ রয়েছে। গত 17 অক্টোবর ডয়েচে ভেলে বাংলায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশেও বাংলাদেশের নাগরিকদের ভিসা পাওয়া কঠিন হচ্ছে। সেসব দেশে বাংলাদেশের পাসপোর্ট যেন এখন চরম অবহেলার বিষয়। প্রশ্ন উঠেছে, একে একে কেন আমেরিকা থেকে ইউরোপ আর এশিয়ার দেশগুলোতেও বাংলাদেশিদের ভিসা দিতে নাক ছিটকাচ্ছে? কেন দুনিয়ার সব দেশ মিলে একসাথে বাংলাদেশের পাসপোর্টের উপর খড়গহস্ত হচ্ছে?
সংশ্লিষ্টরা যেসব কারণের কথা বলছেন তার মধ্যে প্রথম কারণটি হলো গত 16 মাস ধরে বাংলাদেশে চলা মবক্রেসি আর বেহাল আইন শৃঙ্খলার পরিস্থিতি। বাইরের দেশগুলো কেন আপনাকে ভিসা দেবে যদি তারা দেখে আপনার দেশে নিজের জীবনেরই নিরাপত্তা নেই? দেশ যখন রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকে তখন কোনো দেশই সেই দেশের নাগরিকদের সাদরে গ্রহণ করতে চায় না। অনির্বাচিত সরকারের আমলে দমন পীড়নের রাজনৈতিক সংস্কৃতির কারণে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বহির্বিশ্বের অজানা নয়। এমন পরিস্থিতিতে অনেকেই বিদেশে গিয়ে আর বাংলাদেশে ফেরত আসে না, যেমনটি করেছে ভিয়েতনাম। গত 1 বছরের বেশি সময় ধরে বাংলাদেশি পাসপোর্টে ভিসা দেওয়া অনেক দেশ বন্ধ করলেও অধ্যাপক ইউনূসের সরকারের কূটনৈতিক তৎপরতা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার মতো। বাংলাদেশের মানুষ যেসব দেশে বেশি যায় বা তাদেরকে যেসব দেশে বেশি যেতে হয় সেসব দেশের সাথে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর চেয়ে অধ্যাপক ইউনূসের দৃশ্যমান কূটনৈতিক কৌশল হলো যেসব দেশ থেকে বাংলাদেশের মানুষ দূরে থাকে তাদের সাথে সম্পর্ক বাড়ানো। যেমন বিমান বাংলাদেশ ঢাকা ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ করে ঢাকা করাচি ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে। দর্শক, 2024 সালের 7 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের এক সেমিনারে অধ্যাপক ইউনূস গলা উঁচিয়ে বলেছিলেন, আমরা বিশ্বের কাছে যাব না, বিশ্বই বাংলাদেশের কাছে আসবে। সেটার কি পরিস্থিতি তা এরই মধ্যে সবারই জানা হয়ে গেছে। উল্টো অধ্যাপক ইউনূসের 16 মাসে বহির্বিশ্বে এমন ইমেজ দাঁড়িয়েছে যেখানে ভিসা পাওয়া এক সোনার হরিণ হয়ে গেছে। বাংলাদেশের পাসপোর্ট এখন সেই ক্রেডিট কার্ডের মতো হয়ে গেছে যেটার ব্যালেন্স ফুরিয়ে গেছে, আর ব্যাংকগুলো এখন নতুন করে লোন দেওয়ার আগে মোটা অঙ্কের জামানত আর শত গ্যারান্টি দাবি করছে। 18 লাখ টাকা পকেটে থাকলে আপনি আমেরিকার পর্যটক হতে পারেন, আর টাকা না থাকলে আপনি কেবল নিজ দেশের অস্থিতিশীল পরিস্থিতির দর্শক হয়ে থাকবেন। একদিন হয়তো দেখা যাবে বাংলাদেশের পাসপোর্টে কেবল একটি সিডি অবশিষ্ট আছে, সেটি হলো শুধুমাত্র পাকিস্তানে ব্যবহারের জন্য। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন।